ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ব্যাংকিং সেক্টরের দিগ্গজ ব্যাংক এইচডিএফসি ব্যাংক, মার্কেট ক্যাপ কত দেখলে দেখা যাবে 7.5 লাখ কারোর। তো গতকালকে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ 15 লাখের কাছাকাছি ছিল, তো আজকে হঠাৎ করে 7.5 লাখ হলো কী করে? আর যেখানে কোম্পানিটা কালকে 1900 ছিল, আজকের দিনে 974, প্রায় 62% ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন? যেখানে হয়তো দেখলে দেখা যাবে আজকের দিনে 0.77% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু লাস্ট 5 দিনে যদি আমরা চার্ট দেখি না, দেখলে দেখা যাবে দেখুন এই জায়গায় আজকের দিনে এতটা বড় ক্র্যাশ দেখিয়েছে কেন? তো দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা বোনাসের রেকর্ড ডেট ছিল, তো কোম্পানি বোনাস দিয়েছে, যার জন্যে প্রাইস কিন্তু হাফ হয়ে গেছে। যার কাছে 100টা শেয়ার আছে সে আরও 100টা শেয়ার বোনাস পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার পোর্টফোলিওতে 100টা শেয়ার দেখাচ্ছে এবং ভ্যালু দেখাচ্ছে হাফ, ঘাবড়ানোর কিছু নেই। যেখানে আরও 100টা শেয়ার আপনার পোর্টফোলিওতে জাস্ট কিছু দিনের মধ্যেই চলে আসবে। তো আজকের দিনে এতটা পড়ার পিছনে কারণ যদি বলেন, কারণ কিছু না, কোম্পানির বোনাসের রেকর্ড ডেট ছিল যেটা আজকে কার্যকরী হয়েছে, তার জন্য কিন্তু কোম্পানিটার প্রাইস এত কম দেখাচ্ছে। তবে এত কম দেখাচ্ছে বলে আনন্দ সহকারে বাই করবেন বা 50% নিচে দেখাচ্ছে মানে আনন্দ সহকারে বাই করবেন, এটা কিন্তু ফুল ডিসিশন হবে। কারণ অ্যাট ফার্স্ট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে কোম্পানিটা বাই করছেন সেই কোম্পানিটা বিজনেস কী করে এবং বিজনেসের দম আছে নাকি। তো নাম্বার 1 ব্যাংক, নো ডাউট চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, কিন্তু এই ব্যাংকটা খুব স্লো চলে এবং বলতে পারেন 5-6 বছরে যাদের ডবলের এক্সপেকটেশন আছে তারাই অনলি ফর সেফলি ইনভেস্টমেন্ট করতে পারেন এই ব্যাংকটার মধ্যে। আর যারা 300-400-500% চিন্তাভাবনা করেন তারা কিন্তু ভুল করেও এই ব্যাংকটাতে ইনভেস্টমেন্ট করবেন না, কারণ খুব স্লো চলে, 5 বছর কি 6 বছরে ব্যাংকটা কিন্তু আপনাকে ডবল বানিয়ে দেবে। সেই এক্সপেকটেশন থাকলে তাহলে চিন্তাভাবনা করতে পারেন এই ব্যাংকটাকে নিয়ে, যেখানে সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে এবং তার সাথে ভালো একটা ডিভিডেন্ডও কোম্পানি পে আউট করে, প্রায় 2.5% এর কাছাকাছি। বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তো বিপিসিএলকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে 0.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি। টাইমস অফ ইন্ডিয়া থেকে এই নিউজটা পাওয়া যাচ্ছে, যেখানে বিপিসিএল কোম্পানিটা 95,000 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে। কিসের জন্য? রিফাইনারি বা পেট্রোকেমিক্যাল ইউনিটের ইন অন্ধ্রপ্রদেশ। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে এতটা ইনভেস্টমেন্ট করতে চলেছে মানে অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে, আর বিজনেসের সাথে সাথে কিন্তু কোম্পানির রেভিনিউ প্রফিটেবিলিটি বাড়বে, তো কোম্পানিও আস্তে আস্তে আরও বড় হবে। যেখানে কোম্পানির লক্ষ্যমাত্রা রেখেছে দেখুন গ্লোবাল রিফাইনারির হাবের জন্যে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল ইজ এক্সপ্লোরিং এ গ্রিনফিল্ড অয়েল রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স নিয়ার রামায়াপাটনাম পোর্ট ইন অন্ধ্রপ্রদেশ অ্যাজ এ পার্ট অফ ইন লং টার্ম ক্যাপাসিটি এক্সপেনশন স্ট্র্যাটেজি টু মিট রাইজিং এনার্জি ডিমান্ড ইন ইন্ডিয়া। তো বুঝতে পারছেন তো যে কোম্পানিটা কীরকম লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। তো এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা বড় একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো বলতে পারেন এত বড় একটা নিউজ পাওয়া যাচ্ছে, কোম্পানিটা কেন আজকে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেনি? ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর কথা ছিল। দেখুন স্যার, সবসময় নিউজ পাওয়া যাবে এবং কোম্পানিগুলো দৌড়বে এরকম কোনো রুলস নেই, কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে লং টার্ম ইনভেস্টারদের জন্য কিন্তু গুড নিউজ, কারণ যারা লং টার্মে চিন্তাভাবনা করেন তাদের জন্য গুড নিউজ। কেন? কারণ কোম্পানিটা যে প্ল্যান করছে সেটা ভবিষ্যতে গিয়ে সাকসেসফুল হবে, ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও বড় হবে, যেখানে ভবিষ্যতে কোম্পানির রেভিনিউ প্রফিটেবিলিটি বাড়বে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য কিন্তু গুড নিউজ। শর্ট টাইমে অনেক কিছু হতে পারে। ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখাবে লাস্ট কদিন ধরে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে দেখলে দেখাবে দেখুন প্রায় 9% মতন এখনও পর্যন্ত ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী ছিল? এজিআর যে ডিউজ ছিল সেটা মুকুব করে দেওয়ার কথা শোনা যাচ্ছিল। তো আজকের দিনে এরকমভাবে ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? যে এজিআরের মুকুবের স্বপ্ন ভোডাফোন আইডিয়া দেখছিল এবং যেটা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল সেটা
গভর্নমেন্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে কি দেখুন, দেখলে দেখা যাবে যে আজকের দিনে 10% ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পেছনে কারণ কি? কারণ এজিআর রিলিফের ব্যাপারটা সেন্ট্রাল গভর্নমেন্ট কী করেছে, রুলস আউট করেছে যে তারা ফার্দার কোনো এজিআর রিলিফ দিচ্ছে না। দেখুন, দেখলে দেখা যাবে যে টুয়েসডে আফটার দ্য গভর্নমেন্ট ক্ল্যারিফাইড দ্যাট নো অ্যাডিশনাল রিলিফ ইন বিং কনসিডার্ড ফর দ্য টেলিকম অপারেটর, অর্থাৎ কোনোরকম কোনো রিলিফ দেওয়া হচ্ছে না, যার জন্যই কোম্পানিটা বিশেষ করে ভোডাফোন আইডিয়া 10% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। একই কারণে এয়ারটেলের মধ্যেও কিন্তু 1% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে, যেখানে পিওমে থেকে যখন রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল না যে এজিআর রিলিফ কিছুটা পাওয়া যেতে পারে, তখন এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল। তবে ভোডাফোন আইডিয়ার মতন অতটা দৌড়ায়নি, তার জন্যে পড়ার সময় কিন্তু কোম্পানিটা কম পড়েছে। নাজারা টেকনোলজি, তো নাজারা টেকনোলজি অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিতে একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকের দিনে 1.15% একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই মার্কেটে, যেখানে লাস্ট 5 দিনেও দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 15%, লাস্ট 1 মাসেও দেখলে দেখা যাবে কোম্পানিটা 16% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কী ছিল? কারণ আমরা সবাই জানি যেখানে অনলাইন গেমিং সেগমেন্টে গভর্নমেন্ট কিন্তু নতুন আইন পাস করেছে, যেখানে রিয়েল মানি যে গেমগুলো রয়েছে অনলাইন, সেই গেমগুলোকে কিন্তু বন্ধ করতে চলেছে এবং বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে, যার জন্যে কোম্পানিটার মধ্যে কিন্তু এতটা ডাউনফল দেখা গেছিলো হেভি রিসেন্ট। তো আজকের দিনে 1%-এর ওপরে মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কিছু না, বলতে পারেন রিলিফ র্যালি এই কোম্পানিটার মধ্যে দেখা যাচ্ছে। তবে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে। মহুয়া মৈত্র, তিনি হচ্ছে লোকসভার সদস্য। তো লোকসভার সদস্য মহুয়া মৈত্র, তিনি কিন্তু দিগ্গজ ইনভেস্টার রাকেশ ঝুনঝুনওয়ালার বলতে পারেন ওয়াইফ রেখা ঝুনঝুনওয়ালার ওপরে ইনসাইডার ট্রেডিংয়ের ব্যাপারে কিন্তু কথা বলেছে বা বলতে পারেন চার্জেস লাগিয়েছে। কেন? কারণ দেখুন, গভর্নমেন্ট একটা ডিসিশন এনেছে, যেখানে লোকসভা এবং রাজ্যসভায় বিল পাস হয়েছে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির ওপর। তো স্বাভাবিকভাবে যদি কোনো ইন্ডাস্ট্রির ওপর বিধিনিষেধ আরোপ করে, তাহলে কিন্তু সেই ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো পড়বে। তো এগুলো কনফিডেন্সিয়াল থাকে, কোনো রকম কোনো বাইরে লিক আউট হয় না। কিন্তু দেখা যাচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালার ওয়াইফ রেখা ঝুনঝুনওয়ালা নাজারা টেকনোলজির শেয়ার পুরোটাই বিক্রি করে দিয়েছে এই বিল আসার আগে আগে, যার জন্য কোম্পানিটা যে এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 19-20% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, সেখানে যে ফল, সেই ফল থেকে কিন্তু রেখা ঝুনঝুনওয়ালা বেঁচে গেছে। হয়তো রেখা ঝুনঝুনওয়ালা সেটা আগের থেকে প্রেডিকশন, বা তার হয়তো এই কোম্পানিটাতে আর থাকতে ইচ্ছা করেনি, ইনভেস্টেড থাকতে ইচ্ছা করেনি, তার জন্য বেরিয়ে গেছে। কিন্তু যেহেতু এই মুহূর্তে এই ঘটনা হয়েছে, তাই জন্যে কিন্তু মহুয়া মৈত্র লোকসভার সাংসদ, তিনি কিন্তু রেখা ঝুনঝুনওয়ালার ওপর ইনসাইডার ট্রেডিংয়ের একটা চার্জেস এনেছে, যেখানে বলা হচ্ছে রেখা ঝুনঝুনওয়ালা সেল করেছে কত 7.6% স্টেক নাজারা টেকনোলজির। ভাবতে পারছেন পার্সেন্ট, 7.06% স্টেক নাজারা টেকনোলজির ছিল, যেটা জুলাই মাস পর্যন্ত তারা কিন্তু পুরোপুরি সেল করে দিয়েছে। সরি, আমি ভুল বললাম, জুন মাস, 13 জুনের মধ্যে তারা কিন্তু পুরোপুরি সেল করে দিয়েছে। বলছে যে কত এভারেজ প্রাইস 1225। তো তিনি কিন্তু বলতে পারেন যে 334 করোড় মতন তার পোর্টফোলিওর অ্যামাউন্ট বাঁচিয়ে ফেলেছে। এর সাথে অবভিয়াসলি নাজারা টেকনোলজির কোনো দেওয়া নেওয়া নেই, বা কোনো বলতে পারেন কোনো রকম কোনো ভয় পাওয়ার কিছু নেই এই কোম্পানির শেয়ার হোল্ডারদের। তবে রাকেশ ঝুনঝুনওয়ালার ওয়াইফ রেখা ঝুনঝুনওয়ালার কিন্তু কিছুটা প্রবলেম হতে পারে, যদি এই ইনসাইডার ট্রেডিংয়ের জিনিসটা যদি মানে সত্যি প্রমাণিত হয়। তো এই হচ্ছে ব্যাপার, যেখানে ইনসাইডার ট্রেডিং মানে কি, আমি আগের থেকে খবর পেয়ে গেলাম এটা হতে পারে, আমি আমার স্টেক যা ছিল সেটা বিক্রি করে দিলাম। এটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং, যেটা কিন্তু আমাদের দেশে ব্যান রয়েছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।